বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি যে আহ, বাংলাদেশের সোনার বাংলা নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে এবং এটা নিয়ে অনেকে অনেকের মত প্রকাশ করতেছে। অনেকেই বলতেছে এই জাতীয় সঙ্গীত চাই না, অনেকেই বলতেছে এই জাতীয় সঙ্গীত চাই। তো এই যে একটা তর্ক বিতর্কের ভিতরে আসলে এই জাতীয় সঙ্গীত পড়েছে। আসলে এত তর্ক বিতর্ক কেন এই জাতীয় সঙ্গীত নিয়ে, সেটা নিয়ে আলোচনা করব। এবং এই জাতীয় সঙ্গীত কিন্তু এবারে নতুন করে বাতিল হওয়ার ঘোষণা নয়। এটা নিয়ে অনেক আগেও অনেক কয়েকবারই এইটা বাদ দেওয়ার জন্য আবেদন করা হয়েছিল। তো আজকে আমরা আস্তে আস্তে জানবো সেই সম্পূর্ণ ঘটনাগুলো। তো এইবারে নতুন করে আসলে এই জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে আয়নাঘরে থাকা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। তিনি একটা ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে আসলে এই নতুন করে আবার এই ঘটনা বা এই জাতীয় সঙ্গীত নিয়ে আবার বিতর্কের সৃষ্টি হয়। তিনি একটা সংবাদ মাধ্যমে বলেন যে এই যে জাতীয় সঙ্গীত, এটা আসলে মূলত বঙ্গভঙ্গের সময় দুই বাংলাকে এক করার জন্য আসলে এই সঙ্গীতটা রচিত করা হয়েছিল। এবং এটা রচিত করেছিলেন আহ, অনেকেই বলে কবি মাস্টার রবীন্দ্রনাথ ঠাকুর। আসলে অনেকেই এখানে অনেক ধরনের কথা আছে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অনেকেই বলে তিনি নাকি বিভিন্ন ধরনের মানুষের গান, কবিতা, গল্প এগুলো নকল করতেন এবং অন্যেরটা তিনি নিজের নামে চালিয়ে দিতেন। সেরকমই ঘটনা কিন্তু এই আহ, জাতীয় সঙ্গীত নিয়েও কিন্তু হয়েছে। এবং জাতীয় সঙ্গীতের যে মূল যে রচয়িতা বা যেটাকে তিনি উম, নকল করেছেন 1905 সালের বঙ্গভঙ্গের সময় বিখ্যাত বাউল সঙ্গীত গগন করার রচিত আমি কোথায় পাবো তা আমার মনের মানুষ জেরে। এই যে এইখান থেকে আসলে এই এই সঙ্গীতটা বা এখান থেকে এই সুরটা তিনি নকল করে এই জাতীয় সঙ্গীতটা তৈরি করেন। এবং 1905 সালে 7ই আগস্ট কলকাতার টাউন হলে প্রথমবারের মতন এটা আহ, সঙ্গীত হিসেবে উপস্থাপন করেছিলেন। তো এই বঙ্গভঙ্গের সময় আসলে এই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার কবিত্বের ভাষায় তিনি প্রকাশ করেছিলেন যাতে দুই বাংলা বিভক্ত না হয়ে যায়। তার কারণে আসলে এই যে দুই বাংলা যে বিভক্ত হওয়ার বিষয়, এটা কিন্তু বঙ্গভঙ্গ বিষয় সম্পর্কে জানতে হবে। আর আমরা যারা বঙ্গভঙ্গ সম্পর্কে জানি, তারাই কিন্তু আসলে জানি যে আসলে কি কারণে এই দুই বাংলা ভাগ হয়েছিল এবং কেন কারণ ছিল। তো তারপর আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। তখনকার সময় ব্রিটিশ সরকার সময়, তখন এই পশ্চিমবঙ্গ এবং এই যে আমাদের যে পূর্ববঙ্গ, এটা সব তখন এক ছিল। এবং ওই সময় ওইখানের হিন্দুরা, স্থানীয় হিন্দুরা সব সময় সবকিছুতে তারা সুযোগ সুবিধা বেশি পেত এবং অন্যান্য ধর্মের যারা ছিল তারা কিন্তু এই সুযোগ সুবিধাগুলো পেত না। যার কারণে আসলে তখন এই বঙ্গভঙ্গ এবং বিভিন্ন ধরনের যে ওই সময়ের হিন্দু কিছু রাজনীতিবিদ ছিল, তারা খুবই আহ, মানে আহ, খুবই জঘন্যতম রাজনীতিবিদ ছিল তারা। তারা তাদের যে সেই তাদের অনেক কিছুই জোর জবরদস্তি এবং আহ, বিভিন্ন ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ডগুলো এই বিভিন্ন সময়ে বিভিন্ন গোষ্ঠী এবং ধর্মাবলম্বীদের উপর চাপিয়ে দিতেন। তো তখন আসলে এই বঙ্গভঙ্গের ডাক হয়। এবং এই বঙ্গভঙ্গ নিয়ে আপনার অনেক ধরনের নিউজ অনেকে জানেন। আমি এত দূর যাব না, কারণ বঙ্গভঙ্গ নিয়ে ভিডিও বানাতে গেলে অনেক বড় হয়ে যাবে। আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই পরবর্তীতে বঙ্গভঙ্গ নিয়ে আলোচনা করব। বঙ্গভঙ্গের পর তখন এই পূর্ব পাকিস্তানে যখন পাকিস্তানিরা স্বাধীনতা লাভ করে 1947 সালে, তখন কিন্তু এই জাতীয় সঙ্গীত কিন্তু নিষিদ্ধ ছিল এবং রবীন্দ্রসঙ্গীত চর্চা একদমই নিষিদ্ধ করে দিয়েছিল তারা। কারণ তারা মনে করতো যে এই রবীন্দ্রসঙ্গীত তাদের বিরুদ্ধে প্রতিবাদে মিছিল বা প্রতিবাদী কিছু, তাই তারা আসলে এই রবীন্দ্রসঙ্গীত তারা বর্জন করেছিল। তো অনেক ইসের পর যখন 1972 সালে বাংলাদেশ স্বাধীন হয় এবং 1972 সালে 13ই জানুয়ারি সর্বপ্রথম 10 লাইন, সেই 10 লাইন আসলে এই জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি লাভ করে। যে তখন যে কোনো সরকারি এবং বিভিন্ন জায়গায় যে জাতীয় সঙ্গীতের প্রথম 10 লাইন এটা আহ, গাওয়ানো হতো। তো বাংলার বঙ্গোপদেশের যখন
এই পূর্ব বাংলা এবং পশ্চিমবঙ্গ যখন এক ছিল তখন আসলে এটার আয়তন কিন্তু অনেক বড় ছিল, 4,90,000 বর্গ কিলোমিটারের মতো ছিল এবং এর জনসংখ্যা ছিল প্রায় 7,85,00,000-এর মতো। তো এই যে এই সময় আসলে এই বঙ্গভঙ্গ কিন্তু এমনিতেই হয়নি। এই বঙ্গভঙ্গ আহ, ওই সময় আমি তো বললামই, বঙ্গভঙ্গ নিয়ে যদি আপনারা আলাদা ভিডিও চান তাহলে দিব, এবং আপনারা চেষ্টা করলে অনেক ভিডিও পাবেন, সেখান থেকে দেখতে পারবেন আসলে কি কারণে এই বঙ্গভঙ্গ সৃষ্টি হয়েছিল এবং বাংলা ভাগ হয়েছিল। আসলে এই বাংলা ভাগকে তখন এই সঙ্গীতের মাধ্যমে আসলে তারা এই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বিরোধিতা করেছিল। তো এই মূলত এই কারণেই কিন্তু রবীন্দ্রসঙ্গীতের যে এই যে সোনার বাংলা, এইটাকে অনেকেই অনেক সময় জাতীয় সঙ্গীত হিসেবে মেনে নিতে চায়নি, এবং এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। যেমন আহ, বাংলাদেশেও বিভিন্ন সময় এটা বাতিল করার জন্য অনেকে অনেক ধরনের চেষ্টা করেছে, এবং অনেক সরকার এটার নিয়ে আলোচনা করেছে যে এটা বাদ দিবে, কিন্তু অনেক সময় বিভিন্ন ঘটনার কারণে এই ঘটনাটা চাপা পড়ে গিয়েছিল। তো আবার নতুন করে এই যে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি, তিনি আয়নাঘর থেকে বের হওয়ার পরে যখন এইটা নিয়ে আবার নতুন করে তিনি ভার্চুয়াল সংবাদ মাধ্যমের মাধ্যমে যখন জানালেন যে এই জাতীয় সঙ্গীতটা আসলে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বঙ্গভঙ্গের বিরোধিতার জন্য তিনি তৈরি করেছিলেন, সেটা কিভাবে আসলে বাংলাদেশে জাতীয় সঙ্গীত হয়। এবং এই জাতীয় সঙ্গীত কিন্তু আমার সোনার বাংলা, বাংলাকে উল্লেখ করেছে, বাংলাদেশকে তিনি কিন্তু উল্লেখ করেনি। তিনি সমগ্র পূর্ব বাংলা এবং পশ্চিমবঙ্গ এই দুটোকে একত্রিত করার জন্য কিন্তু এই সঙ্গীত আসলে বাংলাদেশের স্পেসিফিক যে আমাদের যেটা স্বাধীন রাষ্ট্র, এই স্বাধীন রাষ্ট্রের যে উম, একটা সঙ্গীত, সেই সঙ্গীতটা কিন্তু অনেকে দাবি করতেছে স্বাধীন যে আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশের যে সঙ্গীত সেটা কিন্তু তো সবাই দাবি করতেছে যে এই যে নতুন করে যে অভ্যুত্থান হলো 5ই আগস্ট, এখানে কিন্তু শিক্ষার্থীরা অনেক ধরনের সঙ্গীত মাধ্যমে তারা কিন্তু অনুপ্রাণিত হয়েছিল। তার মধ্যে কাজী নজরুল ইসলামের আছে, দ্বিজেন্দ্রলাল রায়ের আছে ধনধান্য পুষ্পভরা, এই ধরনের কিছু সঙ্গীত অনেকে দাবি করতেছে এদের ভিতর কারো সঙ্গীতগুলা জাতীয় সঙ্গীত হিসেবে নেওয়ার জন্য। আবার অনেকে বলতেছে না, এই জাতীয় সঙ্গীতের সাথে বাংলাদেশের অনেক আবেগ জড়িয়ে আছে। এই জাতীয় সঙ্গীত কিন্তু সমগ্র ওয়ার্ল্ডে সঙ্গীতের ভিতর চতুর্থতম স্থানে আছে, এবং এটা নিয়ে প্রায় 2.5 লক্ষেরও মানুষ একসাথে জাতীয় সঙ্গীত গাওয়ারও রেকর্ড আছে বাংলাদেশে। তো এই যে অনেক ধরনের যে ঘটনা, এই জাতীয় সঙ্গীত নিয়ে যে অনেক ধরনের ঘটনা, এই ঘটনাগুলোকে যদি আপনি হুট করেই যদি কেউ বলে যে এটা আমরা জাতীয় সঙ্গীত হিসেবে মানি না, এবং এটা নিয়ে যদি কোনো পদক্ষেপ নিতে যায়, তাহলে দেখা যাবে যে বাংলাদেশের ভিতর বিভক্তির সৃষ্টি হবে। এই কারণে এই ঘটনাকে আহ, খুব সুন্দর এবং খুব যুক্তিযুক্তভাবে এটাকে প্রতিহত করতে হবে এবং এটাকে সমাধান দিতে হবে। এটা সমাধান দেওয়ার জন্য অনেক গবেষণা করতে হবে এবং অনেক কিছু উম, এটা নিয়ে আলোচনা করার বিষয় আছে। এটাকে হুট করেই যদি কেউ বলে যে জাতীয় সঙ্গীত হিসাবে আমরা এটা মানি না এবং মানবো না এবং একেবারেই বয়কট করে দিবে সরকার, এটা আসলে পারবে না। এটার সাথে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে, অনেক কিছু করতে হবে। এই যে বিভিন্ন ধরনের চিন্তা, এই চিন্তাগুলো বা এই অনেক ধরনের যে গবেষণা, এই গবেষণাগুলো এটার পর প্রয়োগ করতে হবে, তাহলে আসলে এটা সমাধান পাওয়া যাবে। এটা হুট করে কোনো সমাধান নেওয়া যাবে না। তো এখানে জাতীয় সঙ্গীত কিন্তু অনেক রাষ্ট্রেরই অনেক লাইন পরিবর্তন হয়েছে। অনেক সময় দেখা গেছে অনেক অনেক দেশের জাতীয় সঙ্গীত পুরোটাই পরিবর্তন হয়েছে, এরকম নজির আছে। তো দেখি বাংলাদেশে আসলে কি হয়, এটা আলোচনা সাপেক্ষে, এবং যারা গবেষক আছে এই সব বিষয়ে তারা এরা আলোচনা করবে এবং যেটা ভালো হয় সেটাই একটা সুন্দর একটা সিদ্ধান্ত দিবে আমরা মনে করি। তো আমাদের নিজেদের ভিতরে এই জাতীয় সঙ্গীত নিয়ে আসলে আমরা কোনো তর্ক বিতর্ক করতে যাব না, কারণ আমাদের এই স্বাধীন বাংলাদেশে, নতুন স্বাধীন বাংলাদেশে আমরা সামান্য কোনো একটা সঙ্গীত নিয়ে আমাদের ভিতর কোনো দ্বন্দ্ব তো এই শব্দতে না হয় সেটা আমাদের মাথায় হবে, এবং এটা কিভাবে সুষ্ঠু সমাধান করা যায় সেই বিষয়ে যারা আছেন তাদের উপর ছেড়ে দিতে হবে, এবং এটা একটা সুষ্ঠু সমাধান অবশ্যই করা উচিত। এটা অনেক ধরনের, যারা চায় না তাদেরও যুক্তি আছে, এবং যারা চায় তাদের সাথে এটা আবেগ জড়িয়ে আছে, এটা অনেকেই মনে করে। তো বেশি কিছু বলবো না, আমরা চাই একটা সুষ্ঠু সমাধান, এবং সবাই চাই আমরা একটা সুষ্ঠু বিচার।
যে এটা আসলে যেটা ভালো হয় সেটাই করবে প্রতিপক্ষরা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি কোথাও কোনো ভুল করে থাকি অবশ্যই সেটা বলে দিবেন, পরবর্তীতে সেটা সংস্কার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। গুড বাই, টাটা, খুদা হাফেজ।